শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার একটি সুন্দর সকাল এবং এই সুন্দর সকাল আরো চমৎকার হয়ে উঠবে আমাদের আজকের অতিথির কারণে। আমরা অতিথির কাছে যাব, কিন্তু তার আগে জেরিনের কাছে যাচ্ছি। জেরিন, শুভ সকাল। মাসুক, শুভ সকাল। কেমন আছো বলো? একসাথে বলে ফেললাম। একদমই তাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো? খুবই ভালো আছি এবং মনে হচ্ছে যে আজকে একটু বেশি ভালো থাকবো। এবং আজকে বেশি ভালো থাকার পিছনে যে কারণগুলো, সেগুলো কিন্তু মানুষ আসলে সকালবেলা কি শুনতে পছন্দ করে? গান, কবিতা, এই দুটো জিনিসই কিন্তু সবচেয়ে প্রধান বিষয়। আজকে আমরা কবিতা শুনবো এবং অতিথির শুনবো। হ্যাঁ, চলো দর্শককে জানাই কে আছে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী এবং উদ্যোক্তা মাহিনুর মুমু। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, শুভ রাঙা সকাল। অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। খুব ভালো লাগছে আমাদের আয়োজনে পেয়ে। এবং মুমু, আপনার সম্পর্কে আমরা যেটা জেনেছি যে একদম শৈশব থেকে কবিতা আবৃত্তির শুরু, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আজকে শুরুটাও কি একটা কবিতা দিয়ে হবে, নাকি আমরা একটু পরে শুনবো কবিতা? হতেই পারে। ঠিক আছে, আমরা তাহলে কবিতা দিয়ে ঠিক আছে, শুরুতেই করছি দেশ বন্দনা, কারণ দেশই আমাদের শেষ আশ্রয়। পড়ছি কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতাটি। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশে ছেয়ে মেঘ চিকরে। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসিখি ছড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলাই, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। নম 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 বাংলাদেশ মম। ভীষণ সুন্দর, তাই না? নিজের দেশ নিয়ে যখন দেশের বন্দনা শোনা যায়, তখন সেটা নিঃসন্দেহে বেশ একদম তাই। সত্যিতে আমরা তো কবিতা শুনবো আরো অবশ্যই, কারণ শুরুতে এত সুন্দর একটি কবিতা শুনিয়েছেন যে দর্শকের আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। আমরা আপনার একটু শৈশব থেকে শুনতে চাই যে কবিতার সাথে যেহেতু আপনার সংযুক্তিটা শৈশব থেকেও, কিভাবে শুরু হলো কবিতা? শৈশবের কথা যদি বলি, আমি খুবই বলবো আমি সৌভাগ্য যে আমার বাবা কবিতা ভালোবাসতেন। আমি বুঝে ওঠার আগেই বাবার কোলে, মানে হয় না যে একদম শিশুকাল, শৈশব যেটা, দেখা যাচ্ছে যে মা ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়ানি গান গাইছে, বাবা কোলে করে বসিয়ে রেখেছে, বাবা কবিতা পড়ছে। অসংখ্য কবিতা অর্থ বুঝে ওঠার আগেই বাবার কণ্ঠে শুনে শুনেই আমার মুখস্থ হয়ে গেছে যে কথা শেখার আগেই কবিতা শিখেছে। হয়তো আমি অর্থ বুঝি না, যে বলছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। তো আমি বাবাকে জিজ্ঞেস করছি কবর কি, ডালিম গাছ দেখতে কেমন হয়। হ্যাঁ, তো এরকম করেই কবিতা দিয়েই আমি প্রকৃতিকে চিনেছি, সম্পর্ককে চিনেছি। বাবা পড়ছিলেন যে কেউ কথা রাখিনি, তখন আমি বললাম বাবা কথা কেন রাখে না। হ্যাঁ, তো আমার একদম শুরুটা ছিল এমন করে। আচ্ছা আচ্ছা,
দারুণ, মানে আসলে কেতাবি বিদ্যা এবং প্র্যাকটিক্যাল যে জ্ঞানটা সেটা দুটোর মধ্যে সমন্বয় করতে গেলে আসলে অনেক সময় কঠিন হয়ে যায়, কিন্তু সমন্বয়ের বাইরে আপনি যেভাবে জীবন থেকে শিখেছেন সেটা আসলে মূল। আমরা একটু বাবা মা সম্পর্কে আরেকটু শুনি যে আমার বাবা পেশাগত জীবনে একজন ব্যবসায়ী ছিলেন, মা হচ্ছেন গৃহিণী বলতে যেটা বুঝায়, আমি গৃহিণী বলতে চাই না, মা আসলে অলরাউন্ডার, মায়েরা সব পারে। মা হোম মিনিস্টার এটা বলতে পারেন। একদম, মা যখন দেখবেন আমরা অসুস্থ হই তখন মা ডাক্তার হয়ে যায়, যখন আমি পড়তে বসি মা তখন শিক্ষক হয়ে যায়। এই জন্য আমার মা আসলে অনেক কাজই করেছেন, হয়তো পেশাগতভাবে কোনো স্বীকৃতি তিনি পাননি। আর আমার বাবা ব্যবসায় যুক্ত ছিলেন, একটু উড়নচণ্ডী আউলা বাউলা স্বভাবের। বাবা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমার ছোটবেলাটা, এখন আমার জন্ম হচ্ছে থানা শহরে। কোথায় ছিল সেটা? সোনাইমুড়িতে, নোয়াখালীর সোনাইমুড়ি। নামটাও সুন্দর না? তো সোনাইমুড়িতে তখন সেটা ছিল থানা শহর, আমরা মফস্বল বলতে পারি। খুব বেশি উন্নত ছিল না। আশেপাশের হয় না যে আপনার মানসিকতা নির্ভর করবে আশপাশের মানুষগুলোর উপর। তো সেক্ষেত্রে আমার বাবাকে দেখে আমার যেটা মনে হয়েছে যে আশপাশের, এখন বুঝতে পারছি, তখন হয়তো না বুঝছিল, আশপাশের চেয়ে তিনি অনেকটা এগিয়ে ছিলেন। থানা শহরে জন্মেও আমাদের পুরো পরিবারটা ছিল সংস্কৃতিতে ঘেরা, যে ঘুম ভাঙছে এই জন্য হয়তো বা আজকে আপনারা এত দূর পর্যন্ত এসেছেন। ভীষণ সুন্দর। পরবর্তীতে কি হয়েছে, মানে জীবনে কি কি অর্জন এখনো পর্যন্ত হয়েছে সেই গল্পগুলো তো শুনবো, তবে আপনার সম্পর্কে আমাদের কাছে ছোট্ট একটু তথ্য আছে, আমরা একটু জানিয়ে আসতে চাই। দর্শক, ছোটবেলায় মঞ্চে মাইক্রোফোন বুঝে ওঠার আগেই বাবা কোলে করে মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছিলেন। সেই থেকে শুরু বাবার কাছে আবৃত্তির প্রাথমিক হাতেখড়ি। পরবর্তীতে প্রখ্যাত আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফার আবৃত্তি সংগঠন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমিতে যোগ দেন। আবৃত্তির দীক্ষা নেন গুরু শিমুল মুস্তাফার কাছে। বর্তমানে সেখানেই দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তার বাবার আবৃত্তি সংগঠন শব্দ সুধায়ের ঢাকা কেন্দ্রিক শাখার পরিচালনার দায়িত্ব পালন করছে। এ পর্যন্ত একাধিক আবৃত্তি প্রযোজনায় অংশগ্রহণ করেছেন। তার আবৃত্তি প্রযোজনাগুলোর মধ্যে অন্যতম হল ২০ পিরিক্ষের বীজ, সত্যিকারের রূপকথা, পরাণের গহীন ভিতর, রাসপ্রিন্ট, হৃদয়পুরে ডুবসাঁতার, বাবা, ছড়ায় ছড়ায় প্রেম, জননী যন্ত্রণা। আবৃত্তি শিল্পীর বাইরে একজন সফল উদ্যোক্তাও তিনি। ক্লাসি মার্ট নামের একটি বুটিক শপও রয়েছে তার। চলুন দর্শক ফিরে যাই অতিথির কাছে। নিজে আসলে আবৃত্তির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি, সেটা প্রযোজনাও করেছেন এবং এন্টারপ্রেনারও বা উদ্যোক্তাও আপনি হয়েছেন। সেই গল্পগুলোতে তো আস্তে আস্তে ফিরবই। আবারও আপনার নোয়াখালীর গল্পে ফিরতে চাই। তখনকার নোয়াখালী কেমন ছিল বা কতদিন পর্যন্ত নোয়াখালীতে ছিলেন? নোয়াখালীতে আমার জন্ম 1990 সালে। তখন সেটা একেবারে মফস্বল থানা শহর। পরবর্তীতে তা উপজেলা হয়েছে 2005 বা 4-এর দিকে। আচ্ছা, তখন হয়েছে যে একটু করে আধুনিকতার ছোঁয়া লাগছে। আমি 2007-এ চলে আসি ঢাকায়। 2007-এ ঢাকায় এসে আমার এইচএসসি শুরু করে এখান থেকে। তার মানে এসএসসি পর্যন্ত আমি নোয়াখালীতে ছিলাম। আচ্ছা, আপনার সেই শৈশবের বা কৈশোরের সেই সময়টা কিন্তু দারুণ একটা সময় আমি বলবো, কারণ 90-এর দশকের শিশুরা এমন কিছু বিশেষ বিষয় পেয়েছে যেটা হয়তো এই সময়ের শিশুদের কাছে বা কিশোরদের কাছে অজানা। আপনি সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আপনি পুরস্কৃত হয়েছেন শিশু বয়সে, যেমন জাতীয় শিক্ষা সপ্তাহ, শিশু অধিকার সপ্তাহ। সেই দিনগুলোর আসলে চর্চাটা কেমন ছিল সেই জায়গাটাও জানতে চাই। প্রতিযোগিতায় যাওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি আপনারা সে সময় নিয়ে যেতেন সেটাও জানতে চাই। তখনকার আমাদের সময় এখন যেমন অনেক কিছু শেখার সুযোগ আছে, আমাদের সময় তেমনটা ছিল না। তো আমার যেটা হতো, বাবার কাছ থেকে কিছুটা অ্যাডভান্টেজটা আমি পেয়েছি। আমার মা কবিতাগুলো মুখস্থ করিয়ে দিত, তৈরি করে দিত বাবা। মা বলতো, দাও তোমার কবিতা এখন মুখস্থ, যাও বাবার কাছে গিয়ে নির্মাণ করে নাও বা বাবাকে শোনাও। কাক ডাকা ভোরে চোখ কচলাতে কচলাতে বাবা মায়ের হাত ধরে চলে যেতাম বিভিন্ন প্রতিযোগিতায়। তখন থানা কেন্দ্রিক বিভিন্ন সরকারি যে প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, এগুলো হতো। তো এগুলোতে অংশগ্রহণ করলে যে জিনিসটা হয়, থানাতে যিনি প্রথম হবেন তিনি উপজেলায় যাবেন, উপজেলায় যিনি প্রথম হবেন তিনি জেলায় যাবেন, জেলায় যিনি প্রথম হবেন বিভাগ এবং জাতীয় পর্যায়ে। এই যে প্রতিটা ধাপ অতিক্রম করে তোমাকে যেতে হবে, এই স্বপ্নটা আমাদের ভেতর জাগিয়েছে এই প্রতিযোগিতাগুলো। যদি আমি এখন বুঝি যে জীবনে হয়তো প্রতিযোগিতা করা ওইভাবে দরকার নেই, ওভাবে আসলে দরকার নেই, কিন্তু তখনকার সময়ে মনে হয়েছিল যে এই প্রতিযোগিতাটা
আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল যে হ্যাঁ আমাকে প্রথম হতে স্পৃহাটা হবে, আরো একদম, বাড়িয়েছিল। স্পৃহাটা জাগিয়ে দিয়েছিল। তো বাবা বলতো তোমাকে প্রথম হতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার সেরাটা দিয়ে এসো। দারুণ। এই যে চর্চার জায়গা যদি তখন থেকে আপনি আসলে উন্নত থেকে উন্নততর দিকে না নিয়ে যেতেন, তাহলে হয়তো বা আজকের এই অবস্থানটা এত সুন্দর নাও হতে পারতো। একদম। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে ছোটবেলার এই চর্চাগুলো জরুরি। আপনি কি মনে করেন? একদম জরুরি। দারুণ। এর আসলে- বাইরেও যদি আমি একটা কথা বলি, আপনি আপনার সন্তানকে যখন গান, কবিতা, ছবি আঁকা এইসবের মাঝে অন্তর্ভুক্ত করবেন, সে শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই। তাতে করে সে যেটা হবে, বাজে কোনো সঙ্গে তার চলে যাওয়ার প্রবণতাটা থাকবে না। সে একটা সুন্দর সংস্কৃতি আসলে মানসিকতার এমনই মধ্যে- জিনিস, মানুষকে অনেক কিছু শেখায় একদম। এবং দিন শেষে ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে। আপনার পরিবারে কে কে ছিলেন? আমার পরিবারে আমরা 3 বোন 2 ভাই আপনি আর বাবা সবার মা। আমার ভাই সবার বড়, তারপর আমি বড় মেয়ে আমি। ও আচ্ছা, আচ্ছা, দায়িত্বটাও তো তাহলে অনেক বেশি। কেমন ছিল আসলে পরিবারের পরিবেশ বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? আমরা খুব লক্ষ্মীমন্তর বাচ্চা ছিলাম। আমরা বাচ্চানি? একদম। সত্যিকার অর্থে এখনকার বাচ্চাদের দেখলে আমার মাও গল্প করে আচ্ছা। যে তোরা এত যন্ত্রণা করিসনি, একান্নবর্তী পরিবারে তোরা যন্ত্রণা করলে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে যেত। আমরা আসলে লক্ষ্মী ছিলাম। দারুণ। তাই মনে হচ্ছে। সত্যি তাই। এবং আমরা আসলে জেরিন আমাদের অতিথির গল্প তো শুনবোই ধাপে ধাপে, কিন্তু তুমি কবিতা চাই। শুনতে চাইছো, তাই তো মাসুক। ওকে, তাহলে আপনার কাছ থেকে আরো একটি কবিতা হয়ে যায়। নিশ্চয়ই। জাগরণ, এবার জাগরণ নিয়ে পড়ি। প্রথম তো পড়লাম কাজী নজরুলের, এবার শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর, যার অবদান একেবারে অনস্বীকার্য। রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল পঠিত বা জানা একটি কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আমি আমার মতো চেষ্টা করছি। জি। প্লিজ। আজি এ প্রভাতে রবির করে, কেমনে পশিল প্রাণের পরে, কেমনে পশিল গুহার আঁধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে, জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বারে। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তাঁর বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত করে, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডরে। আমি ঠালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোরে। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অসাধারণ একটি কবিতা শুনিয়েছেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আসলে জীবনে এই কবিতাটা শোনেনি এমন মানুষ খুব কম আছে, সে কারণে মানুষের কান খুব পাকা। এবং আপনি চমৎকারভাবে আপনার কবিতা আবৃত্তিও করেছেন। এই যে এত চমৎকার কবিতা আবৃত্তি, এটার পিছনে আসলে দীর্ঘ একটা ইতিহাস আছে, অনেকগুলো গল্প আছে, অনেকটা সময় আছে, চর্চা আছে। আমরা যদি প্রথমে চর্চার জায়গাটায় যাই, যে এখনও আপনি কিভাবে চর্চাটা চালিয়ে যাচ্ছেন, বা চর্চার আসলে পদ্ধতিটা কি? চর্চার পদ্ধতি যদি বলি, সাংগঠনিকভাবে আমার যিনি আবৃত্তি গুরু
শিমুল মুস্তাফা। আচ্ছা আমি 2009 সাল থেকে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। আচ্ছা। আমি অত্যন্ত সৌভাগ্য আমি বলবো যে আমি শিমুল মুস্তাফার মতো মানুষ আমাকে হাতে কলমে শিখিয়েছেন। আচ্ছা। তবে তিনি সবসময় বলেছেন যে কবিতা হচ্ছে মস্তিষ্কের শিল্প, কণ্ঠের নয়। আচ্ছা। ভাইয়া কখনো আমাদেরকে একটি কবিতা ধরে নির্মাণ করে দেয়নি, শুধু বোধটা তৈরি করে দিয়েছেন। আচ্ছা। বোধ যদি জাগ্রত থাকে কবিতা আপনাতেই চলে আসবে। আচ্ছা। সঠিক শিক্ষা গুরুরা আসলে এমনই হয়। আপনি বোধের কথা বলছেন, যদি বোধের কথাই আমরা চিন্তা করি, আসলে শিল্প মাধ্যমে এমন যে রসটা আপনি আসলে উৎপত্তি করার চেষ্টা করবেন বা উদ্ভাবন করার চেষ্টা করবেন, আবিষ্কার করার চেষ্টা করবেন, কিন্তু সেটা আসলে দর্শকের কাছ থেকে নির্ধারিত হবে যে সেটা কতখানি তার সাথে সংযুক্ত। আপনার কাছে আমি এই বিষয়টাই জানতে চাই যে দর্শকের কাছাকাছি যাওয়ার জন্য একদম নিজস্ব যে চর্চাগুলো সেগুলো কি হওয়া উচিত? নিজস্ব চর্চা অনেকের জন্য বললে হয়তো অনেক কিছুই হবে, কিন্তু আমি না সারাদিন কবিতার মাঝেই থাকি। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। আচ্ছা। তো আমি ওদের সকালে ঘুম থেকে যখন জাগাই আমি বলি কি, বোর্ড হলো দৌড় খোলো খুকুমনি ওঠোরে। আচ্ছা। ওরা যখন উঠে যায় আমি বলছি যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তারপর আমার খুব রাগ হলো, ওদেরকে বকলাম, মন খারাপ করে আছে। তখন আমি কি বলছি, ও মা তোমার বাবার নাকি কে মেরেছে ল্যাং, খাঁদা নাকি নাচছে নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওরা ফিক করে হেসে দিল। এই যে যখন ওদেরকে আমি রাতে ঘুম পাড়াই আমি কি বলছি, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। এই যে সারা দিন যাপন, আমার আলাদা করে চর্চার কিছু নেই, আমি সারাদিন কবিতার মাঝেই থাকি। আবার আমার পেশাগত জীবনটাও এমন যে নিয়ন্ত্রিত আবেগকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রিত কণ্ঠে আমাকে সারা দিন কথা বলতে হয়। এটাই আসলে শিল্পী সত্তার প্রধান বৈশিষ্ট্যই এটা, যে এবং এই জায়গাতেই আমি আরেকটু থাকতে চাই জেরিন, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনার শিশুদেরকে আপনি যেভাবে চর্চা করাচ্ছেন, অতীতেও আমরা দেখেছি আপনার বাবাও আপনাকে এভাবেই এগিয়ে নিয়েছে, কিন্তু একজন শিল্পী তৈরি হওয়ার পিছনে আসলে বেসিক কিছু চর্চা, বেসিক কিছু জায়গায় একটা স্ট্যান্ডার্ড সবকিছুই থাকতে হয়। যেমন কণ্ঠে আপনার অনেক হয়তোবা সুন্দর কণ্ঠ আছে, আপনি ভালো আবৃত্তি করছেন, কিন্তু কণ্ঠটা সবসময় একই রকম যাবে, একই রকম থাকবে, সেটাকে নার্চার করার যে বিষয়টা, সেই জায়গা থেকে শুনতে চাই। সেই জায়গা থেকে সবসময় যেই জিনিসটা আমার গুরু আমাকে বলে এসেছেন, অনেকে টাং টুইস্টারের কথা বলবে, আপনাকে বিভিন্ন রকম এক্সপ্রেশনের কথা বলবে, ভাইয়া বলেছে স্কেলটা ঠিক রাখো, লয়টা যেন যথাযথ থাকে। যেমন আমি যখন ধমক দেব নিশ্চয়ই তখনকার স্কেল আর যখন প্রেমময় কণ্ঠে কথা বলবো এক হবে না। এই যে স্কেলিং এর তফাৎটা, এইটুকু যদি আমি শিখে নিতে পারি তাহলেই হয়ে যায়। আর উচ্চারণ শেখার জন্য যদি বলেন, কবিতা বলেন, গান বলেন, যে কোনো মাধ্যমে কণ্ঠ নির্ভর যে কোনো ক্ষেত্রেই আমাদের উচ্চারণটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়। উচ্চারণ শেখার জন্য আমাদের কিন্তু এখন অসংখ্য বই আছে, সুযোগ আছে, গুগল আছে, সেটা আমরা শিখতেই পারি। আর চর্চার জন্য একটা জিনিসই আছে, সেটা হচ্ছে প্রতিদিন গলা সাধবেন, সারগামটা করবেন। প্রতিদিন সারগামটা করলে ওই যে স্কেল বলেন, সুর বলেন, সবকিছু তো আপনার কণ্ঠে চলেই আসবে, অতটুকুই কিন্তু যথেষ্ট। দারুণ, এই টিপসটাই আসলে দর্শকদের উদ্দেশ্যে জানার জন্য মাসুক হয়তো বা জানতে চেয়েছিল। যেহেতু কবিতার কথা হচ্ছে, প্রজেকশন সারগামের কথা হচ্ছে, একটা কবিতা হয়ে যায়। এ পর্যায়ে পড়ছি এমন একটি কবিতা, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মনের কথা, বা এই কবিতাটা পছন্দ করে না এমন কোনো মেয়ে কিংবা ছেলেকেও খুঁজে পাওয়া যাবে না। পড়ছি কবি আবুল হাসানের নিঃসঙ্গতা। অতটুকু চাইনি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম, আয়নার দাঁড়িয়ে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর। চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চাইনি বালিকা, অত হৈরৈ লোক, অত ভিড়, অত সমাগম, চেয়েছিল আরো কিছু কম, একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণা এখনই। চেয়েছিল একটি পুরুষ, তাকে বলুক রমণী। সুন্দর, সত্যি সুন্দর। শেষের ওয়ার্ডটা বেশি সুন্দর। এই যে কবিতা নিয়ে চর্চা, কবিতার সঙ্গে বাস, কবিতার সঙ্গে বেড়ে ওঠায় আরেকবার একটু ফিরে যাই। জানা হয়নি যে স্কুল জীবন, কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন কেমন ছিল, তখন কবিতার চর্চাটা কেমন ছিল। এখন তো অনেক বড় আসরে, বড় পরিসরে করছেন, তখনকার সময়টা শুনতে চাই। বলেছিলেন যে ক্লাস 8 এসএসসি পর্যন্ত আপনি নোয়াখালীতে ছিলেন। এসএসসি পর্যন্ত জীবনটা কেমন ছিল, প্রাথমিক বিদ্যালয় কোথায় ছিল, একটু শুনতে চাই। এসএসসি পর্যন্ত জীবনটা অনেক সরল ছিল, অনেক সরল ছিল। আর
পড়ালেখার বাইরে জানতাম যতটুকু সময় অতখানি সময় নাচ করব, গান করব, কবিতা করব, এগুলোই ছিল। ওই যে উপজেলা কেন্দ্রিক প্রতিযোগিতা করতাম, বিভিন্ন বিশেষ দিবসগুলোতে এলাকায় যে আয়োজনগুলো হয়, 26শে মার্চ, পহেলা বৈশাখ, 16ই ডিসেম্বর, এই যে দিবসগুলো হয়, বিভিন্ন দিবস ভিত্তিক কর্মকাণ্ডের জন্য একটা দিবস শেষ হলো, ধরেন 21 ফেব্রুয়ারি শেষ হলো, প্রস্তুতি শেষ, তারপর কি আছে, মার্চ আছে, মার্চের কবিতা পড়া শুরু করো, মার্চ শেষ হলো, সামনে কি আছে, পহেলা বৈশাখ আছে, তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব। তো এভাবেই কেটেছে। আর লেখাপড়া তো থাকতোই। আচ্ছা, পড়াশোনায় কেমন ছিলেন? পড়াশোনায় আমি ভালো ছিলাম। আমি 7ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত কখনো দ্বিতীয় হইনি, প্রথম স্থান ছিল। একদম তাই। অনেক অভিভাবকদের মনে আসলে থাকে যে পড়াশোনা আসলে নষ্ট হয়ে যায় বা হ্যাম্পার হয়, সংস্কৃতি চর্চা করা হয়, সেই জায়গা থেকে আপনি আসলে একটি উদাহরণ। আমরা আপনার কলেজ জীবন একটু শুনতে চাই। তার আগে আমি একটা ছোট্ট উদাহরণ আর দিয়ে নেই, যেটা হচ্ছে আমার এলাকায় অনেক এক্সাম্পল হিসেবে টানে। আমি 2007 এসএসসি পরীক্ষা দিই। আচ্ছা। তো আমাদের সময় 27 মার্চ ছিল ফিজিক্স পরীক্ষা, পদার্থবিজ্ঞান। তো যেহেতু আমি সবসময় গান কবিতার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমার বাবাই অর্গানাইজার, তো 26শে মার্চের প্রোগ্রাম হবে, আমি যাব না, তা তো হতেই পারে না। ব্যাপার। কিন্তু পরদিন হচ্ছে আমার পদার্থবিজ্ঞান, সায়েন্সের একটা এই সাবজেক্ট তো অবশ্যই কঠিন। হ্যাঁ, তো আমার বাবা মা কিন্তু আমাকে আটকায়নি, আমি ঠিকই মঞ্চে চলে গেছি। পরীক্ষার আগের দিন রাতেও আমি প্রোগ্রাম করেছি, রাতের প্রায় 1টা-1:30টা পর্যন্ত আমরা প্রোগ্রাম করে বাসায় ফিরি। তখন স্কুলের প্রিন্সিপাল স্যার ফোন করলো বাবাকে, এই তুমি পাগল হয়েছো, তোমার মেয়ে এখনো প্রোগ্রামে কেন, ওকে নিয়ে পড়তে বসাও। আমার বাবা মা উত্তর দিয়েছে যে ও জানে ওর কতখানি করতে হবে। আমি এ প্লাসও পেয়েছি। দুটো বিষয় আসলে তোমার অ্যানসার পেয়ে গেছে। দুটো বিষয় আসলে লক্ষ্য করা গেল। এক হচ্ছে আপনি যেহেতু ভালো স্টুডেন্ট ছিলেন, সেই কারণে আপনার শিক্ষকদের যে কেয়ারটা সেটা আপনার প্রতি ছিল, এবং আপনার বাবা মার কিন্তু একটা পূর্ণ অগাধ বিশ্বাস ছিল যে না, আমার মেয়ে সবকিছু ম্যানেজ করে পারবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় জীবনে। আমরা আসলে আপনার কলেজ জীবনটাই যাব এখন। আমি একটু এখানে একটা জিনিস জানতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নাচ গান কবিতা তিনটাই করতেন। কবিতা আমরা শুনছি, কিন্তু মাতসুক আমরা কিন্তু নাচ কিংবা গানের বিষয়টা এখনো জানি না, যদি একটু জানাতেন যে নাচ গানটা আসলে না সেভাবে হয়ে ওঠেনি। শুরু করেছিলাম, বাবা মা তো যখন মানে ছোট ছিলাম চাইছে যে মেয়ে অলরাউন্ডার হবে, সব কিছু মেয়ে পারুক। আমার সব ভাই বোনরাই প্রত্যেকেই কেউ না কেউ, আমার ছোট ভাই খুব ভালো গান গায়, আমার মেজ বোন, আমার ছোট বোন, তারাও খুব চমৎকার আবৃত্তি করে, গান করে। তো আমার না সেভাবে করে অন্য সেক্টরটার হয়ে ওঠেনি, কবিতাটাই আমাকে বেশি প্রবলভাবে টেনেছে, আমি কবিতাতেই কেমন যেন আটকে গেলাম। আচ্ছা, আসলে শিল্প আপনি পছন্দ করেন, এটা শুরু থেকেই বোঝা যাচ্ছে, এবং শিল্পের বিভিন্ন শাখায় আপনার বিচরণ ছিল। সেই জায়গাগুলো থেকে আসলে একটা বিষয় আসলে খুবই প্রাসঙ্গিক এই সময়টার জন্য, যে অনেকে মনে করছে যে সাংস্কৃতিক চর্চা খুব একটা বেশি জরুরি না জীবনে, বা মানসিক বিকাশের জন্যই বলেন, মূল্যবোধ তৈরির জন্যই বলেন, যে কোনো কারণে এটা দিন দিন একটু ফিকে হয়ে যাচ্ছে, এমনটাই অনেক অভিভাবকের ভাবটা আমরা দেখে থাকি। আপনি যদি একটু বিষয়টা, আপনি খুব সুন্দর করে কথা বলেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কারণ এই জিনিসটার সঙ্গে আপনিও ওতপ্রোতভাবে জড়িত। নাচ গান কবিতা সবকিছু করেছেন, A+ পেয়েছেন, দুর্দান্ত স্টুডেন্ট ছিলেন। কিভাবে ব্যালেন্স করা যায় আসলে, কতটুকু যৌক্তিক, কতটুকু উচিত? আপনার ভেতর থেকে তাগিদটা যদি বাবা মা তৈরি করে দেয়, বাবা মায়ের কাজ কি ভালো মন্দের ফারাকটা সন্তানকে বুঝিয়ে দেয়া। আমি যেটা দেখেছি যে আমাকে বলা হয়েছে, তুমি যদি এই দিকে চলো তোমার জীবনটা এমন হবে, তুমি যদি ওই দিকে চলো তোমার জীবনটা ওই রকম হবে। তো আমাদের আগের জেনারেশন না অনেক লক্ষ্মী ছিলাম, বাবা মা যেভাবে করে বুঝিয়েছে আমাকে ভালো হতে হবে, ভালো দিকে যেতে হবে, এই প্রবণতা আমাদের ছিল। কিন্তু এখনকার যে জেনারেশন, আমিও তো এখন মা, আমার 2 বাচ্চা, দুজন কিন্তু 2 রকম, 2 স্বভাবের। তো এখনকার বাচ্চারা কি অনেক বেশি গ্যাজেট নির্ভর, যে মায়েরা খুব ব্যস্ত। আমাদের মায়েরা আমাদেরকে যেভাবে সময় দিয়েছে, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে ঠিক সেভাবে করে সময় দিতে পারছি না। এই যে আমরা সময় দিতে পারছি না, সময় না দিতে পেরে আমরা কি করছি, সন্তানকে ভিডিও গেম তুলে দিচ্ছি, ট্যাব কিনে দিচ্ছি, তাতে করে বাচ্চা কি দেখছে, গ্যাজেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কিন্তু আমরা যদি এই জিনিসটা না করে, আমরা রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দেই না, আমরা বেবি শার্ক তুরুতু গানটা না দিয়ে আমরা একটা ছোটদের কত রকম ছড়া আছে, গল্প আছে, গান আছে, সেগুলো যদি আমরা টিভিতে প্লে করে রাখি, বাচ্চা শুনুক না, সেটাই শুনুক। একটা
সুদিং জিনিস আপনি যখন আপনার শ্রবণে যাবে, শুনতে শুনতে আপনি এমনি অভ্যস্ত হয়ে যাবেন, পজিটিভ একটা ভাইব আসবে তখন একদম তাই। মনে। হ্যাঁ, তো আপনার পরিবেশটা আপনি সন্তানকে যেমন করে তৈরি করে দেবেন, সন্তান কিন্তু সেটাই নির্ভর করবে। প্রসঙ্গক্রমে অনেক কথাই বলে ফেলছি, মূল কথা হচ্ছে যে সংস্কৃতি কতটা দরকার, অনেক বেশি দরকার। এখন কি হচ্ছে, সন্তানরা বিপদগামী হয়ে যাচ্ছে না, বাবা মা খোঁজ খবর রাখতে পারছে না, টিভিতে কি দেখছে আমরা জানছি না, যতভাবেই আমরা তাদের আটকাতে চাই আটকাতে পারছি না। কিন্তু আপনি যদি এই বাচ্চাটাকে ছবি আঁকায় অভ্যস্ত করেন, গান কবিতায় অভ্যস্ত করেন, সে তার অবসরের সময়টুকু কিন্তু অন্য কোনো দিকে আর যাবে না। তাকে শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই, একদমই। সে কিন্তু ফ্রি সময়ে ছবি আঁকে। আমার ভালো বাসায় কিছুর কিন্তু সঙ্গে যুক্ত হোক। আমার বাসায় কিন্তু আমি টিভি লাইন কেটে রেখেছি। আচ্ছা আচ্ছা। এখন কেন সেটা বলুন, কারণ দীর্ঘ সময় আমি বাসায় থাকি না। তাহলে এর বিপরীতে আমি বাচ্চাদের বই কিনে দিয়েছি, আচ্ছা। দারুণ। আমি বাচ্চাদের অনেক আর্ট পেপার কিনে দিয়েছি, অনেক কালার পেন্সিল আছে, তোমরা রং আঁকো। করো, আঁকো। এবার পড়ছি আর্য তীর্থের লেখা বিকর্ণ। যাজ্ঞ সেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে আর তো চেঁচানে বৌমা তার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়, ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যত গৃহে কাড়েননি রাগ, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই, মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শিশুর নেই। রাজাও যখন নীরবে থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যোগ বিকর্মদের স্বর শুনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভটকে বলে, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই, অন্ধ এবং নিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। দারুণ। একদম। আসলে কিছু কিছু কবিতা বা কিছু কিছু শিল্প আছে, সেটা শোনার চেয়ে অনেক বেশি উপলব্ধির যে বিষয়টা সেটা আমাদেরকে দেয়। তো আমরা উপলব্ধি করার চেষ্টা করছিলাম আপনার কবিতা। আমরা আরেকটু আপনার কবিতা চর্চার মধ্যে থাকবো। ঢাকাতে আসলে অনেকগুলো সংগঠনের সাথে আপনি কাজ করেন খুব সম্ভবত। আমি ঢাকায় যুক্ত আছি বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সাথে, যেটা আমার মূল সংগঠন মূলত। তারপর আরো যুক্ত আছে আমার বাবার নোয়াখালী কেন্দ্রিক সংগঠন ছিল শব্দসুধা। এখনো আছে সেটা? এখনো আছে। আচ্ছা, সেটা ঢাকা কেন্দ্রিক নিয়ে নিচ্ছেন? ঢাকা কেন্দ্রিক যে শাখাটা আছে সেটা দায়িত্বে আমি আছি। আচ্ছা আচ্ছা। আপনাদের অ্যাক্টিভিটিগুলো কি রকম, কি ধরনের আমাদের প্রশিক্ষণ হয়? অ্যাক্টিভিটিগুলো হচ্ছে শব্দসুধা একেবারেই বাচ্চা নতুন একটি সংগঠন। সেখানে আমরা আবৃত্তি প্রাণ, আবৃত্তি প্রেমী কিছু লোক একত্রিত হয়েছি, আমরা একসাথে চর্চা করছি, অনুষ্ঠানের আয়োজন করছি, চেষ্টা করছি আবৃত্তিটাকে কিভাবে আরো জনমানুষের কাছে সহজে পৌঁছে দেয়া যায়, আর ওই যে নিজেদের চর্চাটা আরো শানিত করা যায়। আচ্ছা আচ্ছা, আমরা আরো একটা কবিতা শুনতে চাই এই পর্যায়ে, শুনে নিই। এখনকার কবিতাটি অনেক আগে লেখা হলেও
বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। আচ্ছা, এবার শোনাবো কবি দেবব্রত সিংয়ের দুর্গা। আমি স্মৃতি থেকেই পড়ছি, তবে একটু স্ক্রিপ্টটা সাথে রাখছি। অবশ্যই। বিল্টু, ও বিল্টু, তুই এখন কোথায় আছিস বাবা? তুই এখন আছিস কোথায়? হাসপাতালে তোর বাপ বলেছিল ছেলে তো অন্য ঘরে। সেই ঘরটা কোথায় রে? আমি সব ঘর দেখেছি ঘুরে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি ঘুরে দেখেছি সব ঘর, কোথাও তোর দেখা পাইনি, দেখা পাইনি কোথাও। তারপর আর কি, তারপর ছুটির কাগজ হাতে তোর বাপ যখন আমাকে নিয়ে গেট পার হয়ে নামলো বড় রাস্তায়, তখন দেখলাম গোটা কলকাতা শহর সেজে উঠেছে পুজোর আনন্দে। গোটা কলকাতা শহর মেতে উঠেছে পুজোর উল্লাসে। মণ্ডপ সজ্জা, প্রতিমা, আলো, আরো কত কি। মোট কথা কোথাও কিছু কম পড়ে নাই রে, কোথাও কিছু কম পড়ে নাই। তোর বাপ আমাকে বাড়িয়ে বলেছিল অনেক কথা, আমি সেসব পাইনি দেখতে কিছুই। ওই যে রে, মগজজীবী না বুদ্ধিজীবী কি সব বলে না, সেসব বড় বড় বাবুদের মোমবাতি হাতে মিছিল টিছিল, আমি তার দেখতে পাইনি কিছুই। তোর বাপ মানুষটা চিরকালের বড় হুজুগে মানুষ। কাগজে বেরোনো তোর ছবি পর্যন্ত যত্ন করে রেখেছে কেটে। কুলপির গ্রাম থেকে দমদমের খালপাড়ের বস্তি, বাবুদের ঘরে বাসন মেজে ঘর মুছে কাজের মাসির কাজ। সে দেখতে দেখতে পার হয়ে গেল 10টা বছর। আমি জানি রে বিল্টু, আমি সব জানি। একজন কাজের মাসির শিশু বোমার আঘাতে ঝলসে গেলে, একজন কাজের মাসির শিশু বোমার আঘাতে মুখ থুবড়ে ছিটকে পড়লে, আতঙ্কে যন্ত্রণায় মাগো বলে চিৎকার করলে, বাবা জ্বলে যাচ্ছে, আমায় জল দাও, আমায় জল দাও বলে কাতরে উঠলে, বড়জোর বাবুদের টিভিতে আর কাগজে 2-4 দিনের খবর হতে পারে, তার বেশি আর কিছু না, তার বেশি আর কিছুই না। এখন বাবুরা সবাই খুব ব্যস্ত রে বিল্টু। মা আনন্দময়ীর আগমনে বাবুরা এখন ব্যস্ত সবাই। মণ্ডপ সজ্জা, প্রতিমা, আলো, কোথাও কিছু কম পড়ে নাই রে। কলকাতা শহরে কোথাও কিছু কম পড়ে নাই, শুধু একজন কাজের মাসির। থাক সে কথা। জানিস বিল্টু, এবার আমি ভেবেছিলাম মুখ দেখব না ঠাকুরের, আর কখনো দেখব না ওই মুখ। তারপর কি হলো জানিস? কাগজের লোকেরা প্রথম পাতায় যে ছবিটা ছেপেছিল তোর, সেই যে রে লাল চেক জামা পরা ডাগর চোখে চেয়ে থাকা তোর সেই ছবিটা বুকে আঁকড়ে ধরতে কেমন যেন একটা হতে লাগলো আমার। তখনই ঠিক করলাম যাব ঠাকুর দেখতে, আমি যাব, একাই যাব। হাত জোড় করে বলবো, মাগো আমি খালপাড়ের বিল্টুর মা সীতা। জন্মের পর বেছে বেছে এ নামটাই রেখেছিল আমার মা। কেন রেখেছিল, কি ভেবে রেখেছিল সে আমি জানি না। তোমায় মিনতি করি মা, তুমি আমার সীতা নামটা বদলে দিও, জনম দুঃখী সীতা নামটা বদলে দিও। আমি আর সীতা হতে চাই না মা, এবার আমি দুর্গা হতে চাই। অসুর দলনী দুর্গা, শিশু ঘাতী অসুর দলনী দুর্গা। ভীষণ সুন্দর। হয়তোবা মঞ্চে থাকলে আমরা সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানাতাম, যেহেতু আমরা এখন সেটে আছি। খুব সুন্দর করে আসলে বললেন, পুরো কাহিনীটাই হয়তোবা চিত্রিত হয়ে গেল, এত দারুণভাবে আসলে বর্ণনা করলেন। আবার একটু ফিরতে চাই আপনার ছেলেবেলায় বলবো না, যেহেতু এইচএসসি দেওয়ার জন্য ঢাকায় চলে এলেন। ঢাকায় কি পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছেন? আমি একা পড়াশোনার জন্য? এইচএসসির সময় আমি আমার ছোট খালার বাসায় ছিলাম। তারপর যখন আমি এইচএসসি আমার শেষ হয়,
তখন 1 বছর আমি আমার চাচার বাসায় ছিলাম। আচ্ছা, আমার এইচএসসি চাচার কি মানে বাসায়- ঢাকাতে দিয়েছেন না এইচএসসি আমি নোয়াখালীতে? ঢাকা থেকে, আচ্ছা, এসএসসি আমি নোয়াখালীতে কমপ্লিট করে এইচএসসি আমি ঢাকায় দিই, কোন কলেজে পড়াশোনা করেছেন? দুনিয়া কলেজ, আচ্ছা, আচ্ছা। যাত্রাবাড়ি। বলছিলেন পরবর্তীতে চাচার ইডেন বাসায়। কলেজে ভর্তি হলেন। পরবর্তীতে ইডেন কলেজ। বিষয়বস্তু? এরপর 1 বছর আমি আমার চাচার বাসায় ছিলাম। আমার চাচা প্রচন্ড সময়ানুবর্তিতা সম্পন্ন একজন মানুষ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। তো আমার জীবনে আমার চাচারও অনেক প্রভাব আছে। আচ্ছা, আপনার শিল্প জীবনে বা আপনার আবৃত্তি চর্চা জীবনে আমরা যেটা দেখতে পেয়েছি যে আপনি অনেক ধরনের প্রোডাকশন করেছেন। প্রোডাকশনগুলো সম্পর্কে একটু ছোট্ট করে শুনবো। প্রোডাকশন সম্পর্কে বললে তো আসলে ছোট্ট করে বলার সুযোগ নেই, এত বিস্তৃত, এতগুলো কাজ ছিল। প্রোডাকশন কেন্দ্রিক আমি এখানে দুটো কবিতা এখানে রেডি রেখেছি আপনাদেরকে শোনানোর জন্য বা দর্শকে শোনানোর জন্য। তো এখানে সেই দিকে হয়তো আরেকটু পরে আসতে চাচ্ছিলাম, কথা প্রসঙ্গে এসছে যখন বলি। একটা ছিল পরাণের গহীন ভেতর, আমাদের যে প্রযোজনা, তো ওখানে ছিল যে আঞ্চলিক কবিতা সৈয়দ শামসুল হকের এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা কবিতাগুলো নিয়ে একটি আঞ্চলিক প্রযোজনা হয়েছিল। তো সেখানকার একটি কবিতা আছে, জি, মানুষের মানচিত্র 12। আচ্ছা, আমরা সেটি অবশ্যই আমি শুনবো। এবার শোনাবো। হ্যাঁ, আমরা শুনবো। তবে আরেকটু গল্প করি আমরা প্রোডাকশন নিয়ে, যে প্রোডাকশনগুলোর ক্ষেত্রে যেটা হয় যে বর্তমানে দেখা যাচ্ছে যে আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক, আহার্য 4টা বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে যে শুধু বাচিকের সাথে এখন আঙ্গিকেরও একটু সমন্বয় করা হচ্ছে, বা সাত্ত্বিক না থাকলে তো আসলে শিল্পকর্ম আসলে ওই জায়গাটায় পৌঁছাই না। আহার্যরও একটা ব্যবহার বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। আপনি কি বলবেন যে এই জিনিসটা কি পজিটিভ, বা এটাকে কি আসলে একদম বেসিক কবিতা আবৃত্তি থেকে সরিয়ে দিচ্ছে? যদি সেভাবে করে বলি, একদম এটা নির্ভর করবে আর্টিস্টদের উপর। আচ্ছা, যে কোনো কিছু আপনি সাবলীলভাবে যা কিছু ধারণ করতে পারবেন তাই কিন্তু শিল্প। এখন একজন শিল্পী হিসেবে সাবলীলভাবে আপনি যতটা উপস্থাপন করতে পারবেন তার কোনো কিছুই অপ্রাসঙ্গিক নয়। কিন্তু হয় না যে আপনি এটা নিতে পারছেন না, আপনার ধরবে অতখানি, তার চেয়ে বেশি উপচে পড়া জিনিস আপনাকে দেয়া হয়েছে, তাহলে সেটি কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। এক্ষেত্রে আপনি কি আসলে বাহুল্যতাকে দোষ দেবেন? অনেক সময় আমরা দেখি যে আবৃত্তি করার সময় কণ্ঠে একটা এক্সট্রা মাধুর্য দেওয়া, অলংকার যেটা দেওয়া, যেটা অনেকেই করে থাকে, একদমই দরকার নেই। তো সেটাও তো আসলে এটার মধ্যেই পড়ছে, সেটা আসলে একদমই দরকার নেই। আচ্ছা, আবার দেখবেন যে আবৃত্তির ক্ষেত্রে আবহ সঙ্গীত, কবিতা কিন্তু কণ্ঠ নির্ভর শিল্প বললেও মস্তিষ্ক নির্ভর তার চেয়ে বেশি। আচ্ছা, হ্যাঁ, অনেকেই আছে কিন্তু গলাটা, সবার কি গলা খুব ভালো হতে হবে এমন কোনো কথা আছে? যার গলা ভালো নেই তার ইচ্ছে হচ্ছে সে আবৃত্তি শিল্পী হবে বা আবৃত্তি করবে, সে কি করতে পারবে না? আবৃত্তি মানে আসলে মানুষের মধ্যে একটা বেসিক বক্স চিন্তা, সেটা হচ্ছে কণ্ঠটা অনেক বেশি বেজ হতে হবে, যেটা আসলে সব কবিতার ক্ষেত্রে দরকারও হয় না আমার মনে হয়। আমরা আসলে কবিতার গল্পে যেহেতু আছে, আর একটা ছোট্ট কবিতা শুনে নেই। ঠিক আছে, যেটা বলছিলাম আমাদের একটি প্রযোজনা ছিল, সেখান থেকেই শোনাচ্ছি। একটি আঞ্চলিক, মনে হচ্ছে একটু ভিন্ন ঢঙে আমরা যাই, একটু জটিল কবিতা। ভরা বসন্তের দিনে এ মধুর শাক তুমি ভেঙো না মোয়াল, মধু পোকা আসবে না ভাঙা শাকে, আসবে না রাঙা মৌমাছি, দারুণ যক্ষের ধন আমি শুধু এইটুকুন স্বপ্ন নিয়ে আসি। ভেঙো না মধুর শাক, বিষ পিঁপড়েই তবে সেই যাবে ডাল। রাতের শেয়াল আসে, ঝাঁ বেঁধে বানরের আসে অসময়, অন্ধকার বাতাবনে পাতার আড়ালে রাখি লুকায়ে শরীরে। শরীর লুকোনো যায়, কি করে লুকোবো আমি সৌরভের তীরে, কি করে লুকোবো এই বসন্ত বাহার, আমি তপ্ত তৃষ্ণাময়। এমন চাঁদের রাইতে সাকে হাত দিও না রঙিলা নাগর, তৃষ্ণার গাঙ্গেতে জলথালি পাথালি করে, শয় না পরাণে। অত কি বোঝাও তুমি পূর্ণিমার চাঁদ আর বসন্তের মানে? বুঝি সব, জোয়ার এসেছে গাঙ্গে, খুলে যায় বুকের দুয়ার। যদি তুমি কথা দাও আমারই কপালে দেবে সিন্দুরের টিপ, বুক ভরা স্বপ্ন দেবে আর দেবে জীবনের আধেক সীমানা। দিঘির জলের মতন কালো এক শিশু দেবে, তবে নেই মানা। তুমি হইও ঘর আর আমি হব অন্ধকারে ঘরের প্রদীপ। যদি তুমি কথা দাও কার্তিকের অনটনে দেবে না তালাক, তোমার বুকের নিচে আমি তবে ভূমি হব, হব এক নদী। হৃদয়ের জল দিয়ে ভেজাবো তোমার কোল, আমি নিরবধি। তোমার জবান যদি সত্য হয়
তবে তার বাসনা জ্বালাক। কবিতার মাঝেই থাকি। আপনি আমাদের প্রযোজনা নিয়ে কথা বলছিলেন জি, জি। আপনারা, তো ওখানে আমাদের একটা প্রযোজনা ছিল বাবা। সেখানে কথা ছিল যে প্রত্যেকে আমরা নিজে বাবাকে নিয়ে কিছু না কিছু লিখবো। হতে হবে নিজের বাবাকে নিয়ে তা নয়, বাবাকে নিয়ে যে কোনো কিছু, যে কোনো কবিতা হতে পারে, গল্প হতে পারে, জি, অনেকটা চাপিয়ে দেওয়ার মতো, যে আসলে তোমরা দেখিতে কতখানি পারো। হ্যাঁ, আচ্ছা, আমরা কবিতায় শুনে ফেলি সেটা। সেটাই আমরা লিখেছিলাম। আমি একটা স্ক্রিপ্ট, আমারই লেখা একটা স্ক্রিপ্ট, আচ্ছা, বাহ। সেই প্রযোজনায় বাবা, সেটাই শোনাচ্ছি। মুঠোফোনটার দিকে আজ সারাদিন তাকিয়েছিলাম। একবারের জন্যেও পর্দায় ভেসে ওঠেনি বাবা নামটি, বেজে ওঠেনি আমার সেই প্রিয় রিংটোন। আমি জানি মুঠোফোনের পর্দায় আর কখনোই ভেসে উঠবে না তোমার নাম। আমিও বলবো না হ্যালো বাবা। তুমি বলেছিলে কখনো যাতে না কাঁদি, কান্না দিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায় না। কর্মক্ষেত্রে আবেগকে নয়, বরং বাস্তবতাকে প্রাধান্য দিতে হয়। বরাবরই তুমি আমাকে বাস্তববাদী করে গড়ে তুলতে চেয়েছিলে। দেখো বাবা, আজ আমি কত প্র্যাকটিক্যাল। কাকিমা ফোন করে জানালো তুমি খুব অসুস্থ। ঢাকা থেকে সবাই গ্রামে যাচ্ছে তোমায় দেখতে। আমিও যেতে চাই কিনা জানতে চাইল। না বাবা, আমি যাইনি তোমায় দেখতে। তোমার বাস্তববাদী বড় মেয়ে তোমায় দেখতে না গিয়েছিল তার ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতে। তুমি খুশি হয়েছ তো বাবা? তুমি হয়তো খুশি হয়েছ ঠিকই, কিন্তু তোমাকে শেষবারের মতো দেখতে না পাওয়ার যে অতৃপ্তি আমার মধ্যে রয়ে গেছে, তা আমি কি দিয়ে দূর করব? তুমি কেন আমায় আরো বাস্তববাদী করে গড়ে তোলনি? তাহলে সারা দিন তোমার কথা ভেবে আমায় অঝরে কাঁদতে হতো না। তোমার আমার সেই ছবিটার দিকে সারা রাত তাকিয়ে থাকতে হতো না। তোমার মনে আছে বাবা, আমি তখন ক্লাস 2তে পড়ি। আমার স্কুলের পাশে রেল লাইনে একজন মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যায়। আমার সব বন্ধুদের বাবা সেদিন তাদের অন্য পথ দিয়ে বাড়ি নিয়েছিল, কিন্তু একমাত্র তুমি আমায় ওই পথ দিয়েই বাড়ি এনেছো। ট্রেনে কাটা বিভৎস লাশ দেখে ভয়ে আমি তোমার বুকে মুখ লুকিয়ে রেখেছিলাম। পুরোটা রাস্তা তুমি আমায় বোঝালে একটা লাশকে কখনো ভয় পেতে নেই, লাশ কখনো কারো ক্ষতি করে না। একদিন আমরা সকলেই মারা যাব, এটাই বাস্তব। বাবা, ও বাবা, তুমিও যে সেই সকলের একজন। ছোট্ট বয়সে আমি তা বুঝতে পারিনি। বুঝতে পারলে সেদিন তোমার কথাগুলোর প্রতিবাদ করতাম। আজ বুঝতে পেরেও প্রতিবাদ করতে পারছি না। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো না ফেরার দেশে। আজ আমার পরীক্ষা শেষ হলো। আগামীকাল ভোরের ট্রেনে বাড়ি ফিরব। রেল স্টেশনে তুমি এসে আর দাঁড়াবে না। আমিও বলবো না দেখো বাবা, দেখো আমি এসে গেছি। সঞ্চিতা এবং সঞ্চয়িতা নিয়ে তোমার সঙ্গে ঝগড়া করা হবে না। ছেলেবেলার মতন আমাকে আর ঘুম পাড়াবে না। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলি যে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? তোমায় ভীষণ ভালোবাসি বাবা, ভীষণ। সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ নস্টালজিক। আপনার নিজের লেখা, তাই তো? আপনার আমার বাবা নিজের। কি এটা শুনেছে কখনো? হ্যাঁ, প্রথম লিখে বাবাকেই শুনিয়েছিলাম আগে। কি বলেছিল সেদিন? কেঁদেছিল। সত্যি চমৎকার। আমরা আসলে কবিতার মাঝে আরো থাকতে চাই। আপনার আরো বেশ কিছু প্রোডাকশন রয়েছে, বা আপনার আজকে প্রস্তুতিও আছে আরো বেশ কিছু কবিতা দর্শককে শোনানোর। প্রোডাকশনের সঙ্গে যুক্ত হলেন কবে থেকে একটু জানতে চাই। যখন সংগঠনে আমরা গিয়েছি, 1 বছর 2009 যুক্ত হয়েছে বৈকুণ্ঠে, তার 1 বছর পর থেকে আপনি নিজেই প্রযোজনা শুরু করলেন।
এগুলো আমাদের সংগঠনেরই প্রযোজনা, আচ্ছা, আমার আচ্ছা। একক প্রযোজনা তো নয়। কখনো একক প্রযোজনার পরিকল্পনা আছে? হ্যাঁ আছে, আচ্ছা, ভবিষ্যতে আমরা নিশ্চয়ই করব। দেখতে পাবো। আমরা পরের কবিতাটা শুনি। দুঃখ করো না বাঁচো, কবি নির্মলেন্দু গুণের লেখা। দুঃখকে স্বীকার করো না, সর্বনাশ হয়ে যাবে। দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভরে বাঁচো, বাঁচার আনন্দে বাঁচো, বাঁচো এবং বাঁচো। জানি মাঝে মধ্যেই তোমার দিকে হাত বাড়ায় দুঃখ, তার কালো লোমশ হাত তোমার বুক ভেদ করে চলে যেতে চায়। তা যাক, তোমার বক্ষ যদি দুঃখের নখরাঘাতে ছিন্ন ভিন্ন হয়, যদি গল গল করে রক্ত ঝরে, তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে। তার সাথে কর্মর্দন করো না, তাকে প্রত্যাখ্যান করো। অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুণ ছদ্মবেশ। তোমাকে বাঁচাতে পারে আনন্দ, তুমি তার হাত ধরো, তার হাত ধরে নাচো, গাও, বাঁচো, ফুর্তি করো। দুঃখকে স্বীকার করো না, মরে যাবে, স্রেফ মরে যাবে। যদি মরতেই হয়, আনন্দের হাত ধরে মরো। বলো দুঃখ নয়, আনন্দের মধ্যেই আমার জন্ম, আনন্দের মধ্যেই আমার মৃত্যু, আমার অবসান। ভীষণ সুন্দর। আসলে মন ভালো হয়ে গেল। আপনি এত কিছুর মধ্য দিয়েও, এত সৃজনশীলতার মধ্য দিয়েও নিজেকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। আরও একটি সৃজনশীল কাজ করছেন, সেটা হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে। এই জিনিসটা পুরোটাই একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। কবে থেকে এটার সঙ্গে যুক্ত হলেন, কিভাবে মাথায় আসলো যে আমি উদ্যোক্তা হব, বা কী কী বিষয় নিয়ে, কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যদি একটু শুনতে চাই। এই বিষয়টা মূলত এসছে 2018 সালে। সেক্ষেত্রে আমার স্বামীর কথা না বললেই নয়। আমার বর আমাকে খুব সাপোর্ট দিয়েছে। কবিতার ক্ষেত্রেও আমি সবসময়ই তার সাপোর্ট পাই। আমার কবিতার প্রথম শ্রোতা সে। মানে যে কোনো কবিতা আমি হয় না নির্মাণ করে আগে তাকে শোনাই। আবৃত্তি বা সংস্কৃতির সঙ্গে তিনি আবৃত্তির সাথে যুক্ত নয়, কিন্তু আবৃত্তি পছন্দ করেন, ভালোবাসেন। ভালো শ্রোতা, ভালো শ্রোতা, একদম তাই। আমি তো বলবো শিল্প অনুরাগী। শিল্প অনুরাগী এবং খুব ভালো বোঝে যে এটা ভালো হচ্ছে না, সেটা ভালো হচ্ছে। খুব ভালো, মানে কানটা ঠিক আছে, কানটা প্রস্তুত। তো শুরু করে ক্লাসিমার 2018 সালে একটা মাত্র কম্পিউটার, একটা মাত্র রুম থেকে শুরু করবার 6 মাসের মাথায় খুব ভালো ফিডব্যাক পাই। আচ্ছা, তারপর আমার আলাদা একটা অফিস নিতে হয়, আলাদা কর্মী যুক্ত করতে হয়। এখন মোটামুটি আছি আর কি। আচ্ছা, আপনার ক্লাসিমার্টে কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে? আমরা মূলত কাজ করছি দেশীয় এবং বাইরেরও কিছু আছে, শাড়ি এবং গহনা নিয়ে। আচ্ছা আচ্ছা, আজকে যেটা পরে এসেছেন এটা কি আপনার নিজের করা? জামদানিটাও আমাদের ক্লাসিমার্টেরই, গহনাটাও আমাদের ক্লাসিমার্টের। আচ্ছা, জামদানিটা মানে নিজেদের বলতে আপনারাই এটা তৈরি করছেন এমন কিছু? আমরা তাঁতির কাছ থেকে নিচ্ছি। তাঁতিকে আমরা বলে দিচ্ছি এটা করে দিন, আমাদেরকে সেভাবে করে দিচ্ছেন। বাহ, ভীষণ সুন্দর। আপনার গহনাটাও ভীষণ সুন্দর, নিজেদের করা। এটা দারুণ। আপনি আসলেই খুব অনেক বেশি সৃজনশীল, অনেক বেশি প্রশংসার দাবিদার। নিজে বলছিলেন একটা কম্পিউটার, একটা রুম থেকে শুরু, পরবর্তীতে এটা এখন অনেক বড় হয়েছে, বিস্তৃত হয়েছে। যদি জিজ্ঞেস করি এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আরও কোথায় দেখতে চান? আমি যেন আরও অনেক লোকের কর্মসংস্থান করতে পারি, এই ক্লাসিমার্টের মাধ্যমে যেন আরও অনেক লোক করে খেতে পারে। এবং আমাকে দেখে যদি অন্য 8-10টা মেয়ে উদ্বুদ্ধ হয়, কাজ করে, সেটাই আমাদের প্রাপ্তি, সেটাই আমার প্রাপ্তি। অনেক শুভকামনা থাকলো আপনাদের জন্য। এবং একই সাথে আসলে আমরা যেহেতু চলে এসেছি আয়োজনের একদমই শেষ পর্যায়ে, আরো একটা কবিতা শুনি। পড়ছি কাজী নজরুল ইসলামের সর্বহারা। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর। শূন্যে তরিথে দায়ী সারা, হাট তুলে দে সর্বহারা। মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর। দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি, দুলিয়ে তরু কর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরোল। ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নাইর মাঝি, নাইর মাঝি, পাল তুলে তুই দেরে আজি। তুরঙ্গ এই তুফান তাজি, তরঙ্গে খায় দোল। নাইর মাঝি, আর কেন ভাই মায়ার নোঙর তোল। ভাঙন ভরা আঙুনি তোর, যায় রে বেলা যায়। মাঝিরে
দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়, যায় চলে ওই সাথের সাথী, ঘনায় গহন শাওন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি, ঘুমাস নে আর হায়, ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়। হীরামানিক চাসনিক তুই, চাসনিক 7 ক্রোর, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর। চাইলি রে ঘুম শ্রান্তি হরা, একটি প্রদীপ আলো করা, একটু কুটির দৌড়। আসলো মৃত্যু, আসলো জরা, আসলো সিধেল চোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘাই হোক রক্ত পদতল। প্রলয় পথিকে চলবি ফিরে, দলবি পাহাড়ে কাননে গিরি, হাঁকছে বাদলে ঘিরে ঘিরে, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী এবার, মাটির বুকে চল। দারুণ, ভীষণ সুন্দর, অনেক ভালো লাগলো আজকে আপনাকে পেয়ে। আপনার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। একদম যেহেতু শেষ পর্যায়ে, আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমি আসলে রাঙা সকাল সবসময় দেখি, আমি নিয়মিত রাঙা সকালের দর্শক। আমার খুব পছন্দের একটি আয়োজন এই রাঙা সকাল। আপনারা সংস্কৃতিতে থাকুন, বাচ্চাকে গান, কবিতা, ছবি আঁকা এইসব দিকে যুক্ত করুন, যেন আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি সকলে মিলে।